বন্ধুরা আজকে ফাইনালি সেই ডেটটা এলো যে ডেটটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। মানে আজকে ফাইনালি সুপ্রিম কোর্টে আরজি কোরের হিয়ারিং ছিল, তাই না? কি হয়েছে সেখানে, কি জানানো হয়েছে আরজি কোরের বিষয়ে, মানে সুপ্রিম কোর্ট থেকে আরজি কোরের কি রায় দিয়েছে, কি বলেছেন, চলো ভিডিওটা দেখো, সবটা তোমাদেরকে বলবো, সবটা জানতে পারবে। চলো আরেকটা মর্মান্তিক কথা বা বলতে পারো খুবই ইম্পর্টেন্ট একটা কথা বন্ধুরা, যে এই যে তিলোত্তমা, এই যে আমাদের তিলোত্তমার কাকিমা, স্বয়ং কাকিমা নিজে বলেছেন যে এই মেয়েটি ঠিক মরার মানে মৃত্যুর ঠিক 15 দিন আগে একটা প্ল্যানিং করেছিল ফ্যামিলির সাথে। বন্ধুরা চলো কিসের প্ল্যানিং করেছিল, কি বলেছিল, সবটা তোমাদেরকে বলবো। চলো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। বন্ধুরা তো ফাইনালি আজকে সেই ডেট, যেই ডেটটার জন্য আমরা সবাই বলতে পারো মানে হাফ ইত্যাস হয়েছিলাম যে কবে সেই ডেটটা আসবে, কি হবে ফাইনালি আরজি কোরের ব্যাপারে। এমনকি সিবিআই থেকে যে খাম সেখানে জমা দেওয়া হয়েছে, মানে যে খামে অপরাধীদের নাম আছে, সেই নামটা যে ওখানে যাবে, সেই নামগুলো কাদের, কে কে আছে এই নামের মধ্যে। তো এই যে অপেক্ষা ফাইনালি বলতে পারো আজকে অবসান, তাই না? যে সুপ্রিম কোর্টে এই আরজি কোরের বিষয়ে আজকে কিন্তু হিয়ারিং ছিল, যেখানে টানা হিয়ারিং চলেছে একদম পুরো বলতে পারো যে লাঞ্চ টাইম অবধি। তো সেখানে কি হলো, যেটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম যে অপরাধী শাস্তি পাবে, অপরাধী শাস্তি পাবে, সত্যি কি অপরাধী শাস্তি পাবে বন্ধুরা? মানে বলে না একটা কথা আছে কিন্তু, ডেট পে ডেট, ডেট পে ডেট, আজকে কিন্তু ঠিক সেটাই হলো। মানে যেটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম যে কিছু একটা হবে, যেখানে বলতে পারো যে একটা মানে আমাদের জন্য খুব একটা বড় গুড নিউজ, তাই না? কিন্তু তেমন কিছু ওই সুপ্রিম কোর্টে হয়নি বন্ধুরা। এবার কেন বলছি, তাই না, কেন বলছি যে সুপ্রিম কোর্টে তেমন কিছু হয়নি যেখানে আমাদের জন্য বিশাল বড় একটা গুড নিউজ, না তেমন কিছু হয়নি। তবে ওখানে কি হয়েছে সেটা তোমাদেরকে বলি, যে সুপ্রিম কোর্টে প্রথমত যে এই সর্বোচ্চ আদালতে জানালেন, প্রথমত এই যে মানে জুনিয়র ডাক্তাররা, মানে ওনারা যে এই যে প্রতিবাদ করছিলেন, ওনারা যে ডিউটি বন্ধ করে বলতে পারো যে রাস্তায় নেমে বা পথে নেমে যে প্রতিবাদ করছিলেন, যে প্রতিবাদ ওনারা একটা কথা বলছিলেন যে না, আমাদের যতক্ষণ সিকিউরিটির ব্যবস্থা হবে না ততক্ষণ কিন্তু আমরা ডিউটিতে যাব না, আর যতক্ষণ না তিলোত্তমার অপরাধীর শাস্তি হোক, হ্যাঁ, বা শাস্তি পাবে, ততক্ষণ কিন্তু আমরা ডিউটিতে যাব না। এটার জন্য কিন্তু জুনিয়র ডাক্তাররা বিশেষ করে ওনারা কিন্তু নিজের কাজ থেকে বিরত ছিলেন। সেখানে সিনিয়র ডাক্তাররা কিন্তু হসপিটালে ডিউটি ওনারা করতেন, কিন্তু বারবার কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকবার বলেছেন যে তোমরা ডিউটিতে জয়েন্ট করো, ডিউটিতে জয়েন্ট করো, যেখানে জয়েন্টের কথা তো বলেছে, কিন্তু এই যে জুনিয়র ডাক্তাররা মানে ওনারা যে কিছু দাবি রেখেছিলেন, মানে প্রথমত 5টা দাবি রেখেছিলেন, সেই দাবি কিন্তু কোথাও না কোথাও ওনারা কিন্তু ঠিকঠাক মতো আমাদের রাজ্য সরকারের কাছ থেকে হয়তো ওনারা দাবি মানে যেই সব ওনারা দাবি রেখেছেন, সেই দাবি অনুযায়ী কিন্তু ওনারা ঠিকঠাক মতো হয়তো দাবি পূরণ হচ্ছে না বলে কিন্তু ওনারা নিজের কাজে ফিরতে পারছিলেন না। কিন্তু ওনারা বলেছিলেন যে আমাদের দাবি পূরণ করলে আমরা কিন্তু অবশ্যই ডিউটিতে ফিরবো, তাই না? কিন্তু এই যে সুপ্রিম কোর্টে কি হলো বন্ধুরা, সুপ্রিম কোর্টে হলো কি যে স্বয়ং বিচারপতি নিজে বললেন যে এবার কিন্তু জুনিয়র ডাক্তার বা বলতে পারো যেই সব ডাক্তার হ্যাঁ কাজ থেকে বিরত আছেন, নিজের ডিউটি থেকে দূরে আছেন, ওনারা কিন্তু ডিউটিতে জয়েন্ট করুন। গতকাল 5টার মধ্যে ওনাদেরকে ডিউটিতে জয়েন্ট করতে বলেছে। মানে বলতে পারো একদিক থেকে কোথাও না কোথাও মানে একজন নাগরিক হিসাবে আমি বলতে পারি বন্ধুরা, যে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও প্রতিবাদটাকে একটু থামিয়ে দেওয়া হলো না। মানে যে ডাক্তাররা ডিউটি বন্ধ করে প্রতিবাদ করছিলেন, যেখানে বলতে পারো যে হ্যাঁ অবশ্যই যেই সব পেশেন্টরা হসপিটালে যাচ্ছিল বা কিছু তো অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপরেও এই যে প্রতিবাদ, হ্যাঁ, জুনিয়র ডাক্তারদের যে এই যে প্রতিবাদ, আর এই যে স্বয়ং সুপ্রিম কোর্ট থেকে যে এই কথাগুলো বলা হলো যে আপনারা ডিউটিতে ফিরে যান, ডিউটি টাইমটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে গতকাল 5টার মধ্যে যেন আপনারা ডিউটিতে প্রেজেন্ট থাকেন সবাই, ঠিক আছে? না হলে যদি না হয়, যদি ডাক্তাররা এরপরেও যদি ওনারা মনে করেন যে না আমরা ডিউটিতে যাব না, তারপর কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এর বিরুদ্ধে যদি রাজ্য সরকার কোনো রকমের আইনি ব্যবস্থা নেয়, সেখানে কিন্তু আমি কিছু করতে পারবো না। এবার রাজ্য সরকার সেটা করতে পারেন, সেখানে আমি বাধা দিতে পারবো না। এবার তোমরা বলো বন্ধুরা,
এই যে সুপ্রিম কোর্ট থেকে এই যে কথাটা বলা হয়েছে যে রাজ্য সরকার, এমনি তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের দিদি, ঠিক আছে, উনি কিন্তু অনেক দিন ধরে এই কথাগুলো বলছিলেন যে তোমরা ডিউটি করো, তোমরা ডিউটি করো, সিবিআইয়ের কাজ করছে। কিন্তু কোথাও না কোথাও এই জনগণের যে প্রতিবাদ, হ্যাঁ, একজন নাগরিক হিসাবে আমি এই কথাটা বলছি বন্ধুরা, যে আমাদের জনগণের যে প্রতিবাদ, এই যে আমি ভিডিওর মাধ্যমে করছি, অনেকে রাস্তায় নেমে করছে, অনেকে ডিউটি বন্ধ করে করছে, মানে ডাক্তাররা ডিউটি বন্ধ করে করছে, এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের জন্যই তো বলতে পারো যে এই যে তদন্ত, মানে এটা একটা সিবিআইয়ের কাজ করছে, তারপরেও কোথাও না কোথাও এই প্রতিবাদটাও কিন্তু এই প্রতিবাদটাও কোথাও না কোথাও মানে তদন্তের জন্য কিন্তু একটা তাড়া ছিল যে না, প্রতিবাদ হচ্ছে, যতক্ষণ না আমরা অপরাধীদের শাস্তি দেখতে পাবো ততক্ষণ কিন্তু সব কিছু বলতে পারো এভাবেই চলবে। কিন্তু এই যে ডিউটির কথাটা বলে সুপ্রিম কোর্ট থেকে বা রাজ্য সরকারের হাতে এই যে দায়িত্বটা দিয়ে দেওয়া যে তুমি বা এরপর যদি ডিউটিতে যারা যাবে না তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া যাবে, মানে কোথাও না কোথাও আমাদের দিদি কিন্তু একটু হলেও স্বস্তি পেয়েছে, যাক এবার আমার হাতে চলে এসছে, আমি এবার অবশ্যই এর বিরুদ্ধে, হ্যাঁ দেখা যাক গতকাল কি হচ্ছে, যে মানে যারা ডিউটিতে যাবে না তাদের বিরুদ্ধে হয়তো আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। কারণ দিদি একটা প্রেস মিটে পরিষ্কার বলেছেন যে আপনারা এবার ডিউটিতে ফিরে যান, হ্যাঁ ডিউটিতে ফিরে যান। আর এই কথাটাও দিদি বলেছেন যে সিবিআইয়ের মতো কাজ করছে, সিবিআইকে বলছি তাড়াতাড়ি করে শাস্তি দাও, মানে অপরাধীকে সামনে নিয়ে আসো। এমনকি সামনে যে আমাদের বলতে পারো সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজাতেও দিদি কিন্তু বলেছেন যে আমাদের সামনে দুর্গাপূজার জন্য সবাই দুর্গাপূজার দিকে ব্যস্ত হয়ে যাবে, মানে বুঝতে পারছো যে সব কিছু ঠিক সেইভাবেই হবে। কিন্তু তিলক তোমার অপরাধীর যে শাস্তি বা বলতে পারো অপরাধীদের যে তদন্ত, সেটা জানি না, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে কোথাও হালকা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে সত্যি কি শাস্তি পাবে, সত্যি কি অপরাধী আমাদের সামনে আসবে, কোথাও না কোথাও হতাশ হয়ে যাচ্ছি বন্ধুরা। তারপরেও আরজি কর নিয়ে এই যে মানে সুপ্রিম কোর্টে ওনারা কিন্তু এই যে সিবিআই যে বন্ধ খামের নামটা দিয়েছে বন্ধুরা, মানে তোমাদেরকে বলেছিলাম না যে সিবিআই কিন্তু কোর্টে বন্ধ খামের মধ্যে কিছু অপরাধী, মানে ওনারা যাদেরকে অপরাধী বলে মনে করেছেন বা যাদের প্রমাণ ঠিকঠাক মতো পেয়েছেন তাদের নাম যে সিলেক্ট করেছেন, ওই নামটাও কিন্তু কোর্টে গিয়ে জমা হয়েছে। কিন্তু সেখানে জানানো হয়েছে যে এই নামটা, মানে আমি ভেবেছিলাম যে যখন কোর্টে চলে গেছে অবশ্যই কোর্ট থেকে ব্যাপারটাকে ডিসক্লোজ করবে আর আমাদের সামনে আসবে যে সেই অপরাধীদের লিস্টে কাদের কাদের নাম আছে। কিন্তু দুর্ভাগ্য বিষয় বলতে পারো যে কোর্ট থেকে সেটাকে ডিসক্লোজ করা হয়নি, কারণ ওনারা বলছেন যে এটাকে যদি ডিসক্লোজ করা যায় মানে নামগুলোকে, তাহলে কিন্তু তদন্তের খাতিরে অনেকটা মানে বলতে পারো যে ক্ষতি হবে বা তদন্তে কোনো রকমের মানে ব্যাপারটাকে বলতে পারে একটা অসুবিধা হবে, যার জন্য কিন্তু এই ব্যাপারটাকে ডিসক্লোজ করা যাবে না। যাই হোক, সেটাও জানা গেল না, সেটার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে এই যে ফুটেজ, সিসিটিভি ফুটেজ, সেটাকে নিয়েও কিন্তু মানে সর্বোচ্চ আদালতে এই ব্যাপারটাকে নিয়েও কিন্তু ওনারা বলেছেন, স্বয়ং বিচারপতি বলেছেন যে এই যে হসপিটালে সঞ্জয় রায় কখন ঢোকে কখন বের হয়, এমনকি সেই দিনের যে পুরো ঘটনা মাত্র 27 মিনিটের যে ফুটেজটা দেওয়া হয় সেই ফুটেজের মধ্যে কি পুরো বন্দি আছে, তারপরেও 27 মিনিটের ফুটেজটার মধ্যে মানে ভিডিও ফুটেজটার মধ্যেও কিন্তু 4 ভাগে ডিভাইড করে কিন্তু ওখানে জমা দেওয়া হয়েছে। তা ওনারা এই বিষয়ে কিন্তু প্রশ্ন করেছেন, এমনকি যে মানে আরও বিশেষ কিছু সিসিটিভি ফুটেজ, তারপরে মানে এফআইআর কেন এত দেরি করে মেয়েটা যে মারা গেছিলো, মানে আমাদের তিলোত্তমা যে মারা গেছিলো, সেটার পুরো ঘটনা ঘটে যাওয়ার পর শেষের সময় যে এফআইআর করা হয়েছিল সেই বিষয়েও কিন্তু সেই সর্বোচ্চ আদালতে এই কথাগুলো কিন্তু সেখানে বলতে পারো জিজ্ঞাসা বা এই বিষয়ে কিন্তু সেখানে আলোচনা হয়েছে বা বলা হয়েছে। তো এই বিষয়ে মানে যে বিষয়গুলো তোমাদেরকে বললাম, এই বিষয়গুলো কম বেশি এর আগের দিনও কিন্তু হয়েছিল, আজকে ঠিক এটা এভাবে ওভাবে করে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। মুদ্রা কথা হলো যে ডাক্তারদেরকে ডিউটি দেওয়ার ব্যাপারটা হলো গিয়ে আজকের বিষয়টাতে, আজকের হেয়ারিংটাতে একটা ইম্পর্টেন্ট একটা কথা, যে ডাক্তারদেরকে মানে ডাক্তারবাবুদেরকে ডিউটির জন্য ওনারা কিন্তু ডাইরেক্ট বলতে পারো যে অর্ডার দিয়েছেন যে আপনারা গতকাল 5টার মধ্যে কিন্তু ডিউটিতে জয়েন্ট করবেন। দেখা যাক এবার ডাক্তাররা কি করছে, সেটা সামনে দেখতে পাবো আমরা। তারপরে এই যে হসপিটাল, এমনকি হসপিটালে যে সুরক্ষা সেটা নিয়েও কিন্তু বলা হয়েছে যে হসপিটাল চত্বরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মানে পুলিশের ব্যবস্থা করা হবে। কিন্তু তারপরেও এই যে আরজি কর হাসপাতালের যে স্টুডেন্টরা
ওনারা কিন্তু এখনও অবধি ভয় পাচ্ছেন যে না, আমাদের তো কোনো রকমের সিকিউরিটি করেনি, সিসিটিভি ফুটেজ যেখানে যেখানে দেওয়ার কথা সেখানে তো এখনও লাগানো হয়নি, এমনকি আমাদের হসপিটালের বাইরে নাই পুলিশের ব্যবস্থা করবে, কিন্তু ঘটনা তো হসপিটালের ভিতরে ঘটছে, তাহলে যদি ঘটে। ওনারা এখনও অবধি কিন্তু বলতে পারো যে ঘটনাটাকে নিয়ে এখনও অবধি হতাশ, এখনও অবধি ওনারা ভয়ে কম্পিত যে সত্যি আমরা ডিউটিতে গেলে সেফ থাকবো তো, সত্যি আমরা ডিউটিটা ভালো মতো করতে পারবো তো, ঠিকঠাক মতো হবে তো ডিউটিটা, মানে এখনও অবধি মানুষের মধ্যে ভয়ে আতঙ্কে জর্জরিত বন্ধুরা। আর এটা স্বাভাবিক, তাই না? আরেকটা কথা বলি, আমি একটা ভিডিও দেখলাম বন্ধুরা, যে ভিডিওটা আমি কোনো সততা যাচাই করিনি, জাস্ট ভিডিওটা দেখলাম, তোমাদের কাছে আলোচনা করছি। যে সন্দীপ ঘোষ বলে না যে একটা পাপ বেরোলে ঠিক দেখবে অটোমেটিক্যালি সমস্ত পাপ কিন্তু এক এক করে মানে বের হবে সবার সামনে, তাই না? আজকে ঠিক সেটাই হয়েছে। এই সন্দীপ ঘোষ 2017 সালে হংকংয়ে এক নোংরামি কাজের জন্য ওখানকার পুলিশ অ্যারেস্ট করেছিল। তিনি বেশ কিছুদিন মানে গারদে ছিলেন। এমনকি ভাবো যে সেখানে গিয়ে এক নার্সের সাথেও উনি কিন্তু নোংরা ব্যবহার করেছিলেন, যার জন্য ওনাকে কিন্তু সেই হংকংয়ের মতো জায়গাতে গিয়েও সেখানেও ওনাকে মানে জেলে থাকতে হয়। পয়েন্ট টু বি নোটেড, মানে এই মানুষটা সত্যি মানে বরাবরই এই নোংরামিই ছিল। এখন যে অনেক কারণ, অনেক আমাদের সামনে বলতে পারো ওনার যে অন্যায়গুলো আমাদের সামনে আসছে না, ঠিক এই মানুষগুলোর এই যে অন্যায়গুলো দীর্ঘদিন ধরে করে আসছে না, সেটা কোথাও না কোথাও ধামাচাপা দিতে 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 ব্যাপারটাকে কন্ট্রোলিং করতে 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 এ ভেবেছিল আমাকে কোনোদিনও কেউ একটা চুলও বাঁকা করতে পারবে না। কিন্তু এই যে ব্যাপারটা এখন এই যে সবার সামনে হাইলাইট হচ্ছে, এই যে সন্দীপ ঘোষের বিভিন্ন রকমের কারনামা, তার মাঝখানে তার অতীতে ঘটানো কিছু কারনামা, কুকারনামা, সেগুলোও কিন্তু এখন এক এক করে সবার সামনে আসছে, যেখানে নেটিজেনদের মাধ্যমে পুরো ব্যাপারটাকে তুলে ধরা হচ্ছে বন্ধুরা। তো যাই হোক, এই ছিল। আর এবার তোমাদেরকে বলি বন্ধুরা, যে তিলক তোমার মা কি বলেছেন। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যে সামনে মঙ্গলবার কিন্তু আবারও মানে সামনে 17 তারিখে কিন্তু আবারও আরজি করের হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে। দেখা যাক সেখানে কি হবে, কারণ সুপ্রিম কোর্ট থেকে সিবিআইকে বলা হয়েছে এর পরের আবার স্ট্যাটাস জমা দিতে। তো সেখানে আবার কি জমা পড়ছে দেখা যাক, তখন কি কি জানানো যাচ্ছে, কার কার নাম আমাদের সামনে আসছে, যতটা আসবে, যতটা ইনফরমেশান পাবো সবটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু আজকে যেটা আশা করেছিলাম সেটা কিন্তু ঠিকঠাক মতো বলতে পারো তার মানে যেটা আশা করেছিলাম অ্যাকচুয়ালি, যে সুপ্রিম কোর্টে কিছু একটা হবে, সেই অনুযায়ী কিন্তু কিছুই পেলাম না, তাই না? আর এমনকি দিদি, এই যে দিদি আমাদের রাজ্য সরকার মানে এক প্রেস মিটে দেখলাম উনি ওখানে আবার ওসির কথা তুলেছেন, মানে যেই ওসিকে কত হসপিটাল নার্সিংহোমে অ্যাডমিট নেয়নি সেই বিষয়ে কিন্তু উনি কথা তুলেছেন। এমনকি বলেছেন যেই নার্সিংহোম বা যেই হসপিটালগুলো ভর্তি নেয়নি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছে। আমি বুঝলাম না যে দিদি এই কথাগুলো, মানে আমি এই বিষয়টাতে দিদি এতটা হাইলাইট করছেন যে ভর্তি কেন নেয়নি, ওসি সেখানে গেছিলো পেশেন্ট হয়ে, তাহলে সেখানে ভর্তি নেওয়া হয়নি কেন? নিশ্চয়ই সেই ওসিকে পেশেন্ট মনে হয়নি, তাই না? এটা তো সিম্পল ব্যাপার। তারপরে দিদি বলছেন অ্যাকশন নেবেন। যাই হোক, দিদির কাজ দিদি করছেন। এবার বলি বন্ধুরা, যে মেয়েটির কাকিমা মানে একটা মিছিল, যেখানে জুনিয়র ডাক্তাররা মিছিল মানে প্রতিবাদ করছিলেন, আন্দোলন করছিলেন যে আমরা মানে জাস্টিস চাই, তাই না? সবার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। কিন্তু এই যে কোথাও না কোথাও এই যে আন্দোলনটাকে থামিয়ে দেওয়া হলো, কিন্তু গতকাল একটা আন্দোলন চলছিল যেখানে মানে ওই জুনিয়র ডাক্তারদের সাথে মেয়েটির মা, মেয়েটির বাবা, মেয়েটির কাকিমা ওই আন্দোলনে কিন্তু ছিলেন। ওনারাও কিন্তু পথে নেমেছিলেন, ওনারাও আন্দোলন করছেন, কারণ ওনারা বলেছেন যে যেভাবে তোমরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, যেভাবে তোমরা আমার মেয়ের জন্য আজকে দেশ বিদেশ গোটা বিশ্বে যেভাবে আন্দোলন চলছে, যেভাবে প্রতিবাদ চলছে, আমরাও তোমাদের পাশে আছি, আমরাও মেয়ের জন্য শক্ত হয়ে পথে নামবো, আন্দোলন করব, প্রতিবাদ করব শান্তিপূর্ণভাবে। ঠিক সেই প্রতিবাদে আমি ওনাদের কিছু বক্তব্য, মানে মায়ের মতো করে বক্তব্য দিয়েছে, বাবার কথা বলেছে, বাবাও কথা বলতে বলতে কেঁদে বেরোচ্ছে, আর মাও কিন্তু কথা বলতে বলতে কেঁদে বেরোচ্ছে। কারণ
মা বলছে যে কি আর বলবো, আমার কিচ্ছু নেই, আমার একমাত্র সন্তান, যেই সন্তান অনেক কষ্ট করে, এমনকি বাবাও বলছে যে অনেক কষ্ট করে আমার মেয়েটা কিন্তু আজকে এই জায়গায় এসেছিলো। মেয়েটা স্বপ্ন পূরণ করতে পারলো না স্বপ্ন পূরণ করতে। মেয়েটার স্বপ্ন ছিল ছোট থেকে যে আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে জনগণের সেবা করব, কিন্তু হলো না। স্বপ্নটা কোথাও না কোথাও অপূর্ণ থেকে গেল। কিন্তু কাকিমা কি বলেছেন, কাকিমা বলেছেন মেয়েটি ঠিক মৃত্যুর 15 দিন আগে 15 দিন আগে মানে মেয়েটি তার কাকিমা বলতে পারে ফ্যামিলির সাথে একটা প্ল্যানিং করেছিল যে এবার দুর্গাপুজোতে দুর্গাপূজাতে খুব সুন্দর করে একটা আনন্দ করব, মজা করব, বাড়িতে হই হুল্লোড় পুজো, হয়তো দুর্গা ঠাকুরের বিশাল একটা থাকে না, প্রোগ্রাম থাকে না, বা একটা প্ল্যানিং থাকে না যে দুর্গাপূজাতে অমুক জায়গায় ঘুরতে যাবো, অমুক অমুক বাড়িতে রান্না করব, অমুক অমুক প্যান্ডেলে এটা করব, বা বাড়িতে একটা দুর্গা ঠাকুর তোলা হবে, যেখানে অনেকের বাড়িতে কিন্তু দুর্গা ঠাকুর তোলা হয়, তাই না, মানে ঠাকুর বাড়িতে করে পুজো করা হয়। তো যাই হোক, এই যে মেয়েটার প্ল্যানিং সমস্তটা বলছে কাকিমণি আর কাঁদছে, মানে মেয়েটার কাকিমণি বলছে আর কাঁদছে। সেটা দেখে বিশ্বাস করো এত কষ্ট লাগলো যে ওনার কথা শুনে আমার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। যে সত্যি বলছে কি, মেয়েটার কাকিমা বলছে যে 15 দিন আগে এটা করলো, আর আমরা জানতাম না যে দুর্গাপূজার আগে বা 15 দিন পরেই আমার এই মেয়েটার এই ঘটনাটা ঘটবে, যে সারা জীবনের মতো তাকে হারিয়ে ফেলবো। তো দুর্গাপূজার এই যে মেয়েটা দুর্গাপূজাতে এত সুন্দর করে একটা প্ল্যানিং করবে, যেটা সুন্দর করে সবার সাথে প্ল্যানিং করলো, যে দুর্গাপূজাতে এটা করব ওটা করব, তার পূর্ণ হলো না। যাই হোক, হ্যাঁ, আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, মানে কথাগুলো কোথাও না কোথাও মিক্স হয়ে যাচ্ছে। যে সুপ্রিম কোর্টে কিন্তু এই কথাটাও বলেছেন সর্বোচ্চ আদালত, যখন সর্বোচ্চ আদালত মানে এই যে সিসিটিভি ফুটেজ বা এই যে সিসিটিভি ফুটেজ বা স্ট্যাটাস দেখে ওনারা কিন্তু এই প্রশ্নটি করেছিলেন, মানে সিবিআইয়ের তরফ থেকে যে স্ট্যাটাসটা জমা দেওয়া হয়েছিল সেটা দেখে কিন্তু ওনারা বলেন যে আরজি কর হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্বটা কত। মানে এই কথাটার মানে হলো কোথাও না কোথাও সুপ্রিম কোর্টেরও মনে হয়েছে যে সন্দীপ ঘোষ এই ব্যাপারে বেশ ভালো করে জড়িত আছেন, তাই না? চলো, ভিডিওটি এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। কমেন্ট যা লিখবে, কিন্তু একটা জিনিস লেখো বন্ধুরা, উই ওয়ান্ট জাস্টিস। জানি না কবে অপরাধী শাস্তি পাবে। চলো, টাটা।